ওয়েল, তো আপাতত ইন্ডিয়ান ফুটবলের সবথেকে বড় কেস, ট্রান্সফার মার্কেটে সবথেকে বড় কেস এবং আপাতত সবথেকে ট্রেন্ডিংয়ে থাকা কেসের একটা স্টেজ অফ কমপ্লিশন কিন্তু হলো। পিএসসির তরফ থেকে আনোয়ার আলী, মোহনবাগান, ইস্টবেঙ্গল, দিল্লি এফসি, এই যে চার পার্টির এতদিন ধরে পেন্ডিং থাকা যে কেস, তার একটা ফাইনাল ভার্ডিক্ট এসেছে। কিন্তু আমরা সবাই জানি যে পিএসসির এই ভার্ডিক্টকে যে কোনো পক্ষ যে কোনোভাবে চ্যালেঞ্জ করতে পারে, যারা মনে করবে এখান থেকে যে না, আমি এই রায়ে খুশি না, আমি পরবর্তী পদক্ষেপ নিতে পারবো, এবং তারা নিতে পারে। এবং সেখানে তারা এআইএফএফ এর অ্যাপিল কমিটির কাছে অ্যাপিল করতে পারে যে এর ওপর একটা স্টে অর্ডার লাগবে। তারপর যা কিছু পরবর্তী কনসিকুয়েন্স রয়েছে সেটা এগিয়ে যেতে পারে। কিন্তু আপাতত যেখানে পুরোটা শেষ হলো, মোটামুটি আপাততভাবে সেই জায়গাটা নিয়ে কথা বলতে হবে। প্রথমে বলবো যে যে ভার্ডিক্ট বেরিয়ে এসেছে তার মধ্যে তিনটে মেজর থিং। নাম্বার ওয়ান, আনোয়ার আলী, যে ছিল এই কেসটার ফার্স্ট পার্টি, প্রথম পিএসসিতে মুভ করেছিল, তার আনজাস্ট টার্মিনেশন বা ইউনিল্যাটারাল যে কন্ট্রাক্ট টার্মিনেশন, তার জন্য তাকে 4 মাসের একটা ব্যান দেওয়া হয়েছে। এবং সেই ব্যান কিন্তু কার্যকর হচ্ছে আজ থেকে, অর্থাৎ আজকে যে পিএসসির ফাইনাল অর্ডার এসেছে, আজকের এই 10th সেপ্টেম্বর থেকে কিন্তু 4 মাসের একটা সাসপেনশন এআইএফএফ পিএসসি কমিটি তারা আনোয়ার আলীর ওপর এনেছে। নাম্বার টু হচ্ছে, দ্বিতীয় যে দুটো পার্টি রয়েছে আনোয়ার আলীর সাথে আপাতত জড়িয়ে, যে তার পেরেন্ট ক্লাব অর্থাৎ দিল্লি এফসি, এবং সেই পেরেন্ট ক্লাব থেকে তার যেখানে মুভ হয়েছিল বর্তমান যে পেরেন্ট ক্লাব অর্থাৎ ইস্টবেঙ্গল, এই দুটো ক্লাবের ওপরে কিন্তু দুটো ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার রেজিস্ট্রেশনে স্যাংশন এসেছে। সেই দুটো প্লেয়ার রেজিস্ট্রেশন উইন্ডো কী কী না, একটা হচ্ছে 2024-25 সিজনের উইন্টার ট্রান্সফার উইন্ডো, যেটা শুরু হবে জানুয়ারি মাসের 1 তারিখে, শেষ হবে জানুয়ারি মাসের 31 তারিখে। এখানে পুরোপুরিভাবে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি কোনো প্লেয়ারকে রেজিস্ট্রেশন করতে পারবে না নতুন করে সিগনেচার করিয়ে। যারা কন্টিনিউইং রয়েছে তারা থাকবে, এটা আমরা যেটা জানি। আর দ্বিতীয় উইন্ডো অর্থাৎ পরবর্তী সিজন 2025-26-এর সামার উইন্ডো, যেটা শুরু হবে 1 জুন থেকে এবং শেষ হবে 31 অগাস্টে, যেটা আমাদের এখানে কিছুদিন আগে এই 2024-25 সিজনে শেষ হয়ে গেল। সেই উইন্ডোটাতেও কিন্তু ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি তারা কোনো প্লেয়ারকে রেজিস্ট্রেশন করতে পারবে না। এবং থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান, যারা প্রথম থেকে দুটো বিষয় দাবি করেছিল যে যে প্লেয়ার এই ধরনের প্রবলেম ক্রিয়েট করেছে তার উপর স্যাংশন আসুক, এবং যে ক্ষতি মোহনবাগানের হয়েছে তার উপরে কম্পেনসেশন আসুক। অর্থাৎ মোহনবাগান একটা হিউজ অ্যামাউন্ট অফ কম্পেনসেশন কিন্তু রিসিভ করছে, যার অ্যামাউন্ট হচ্ছে 12.9 crore, মানে 13 কোটি টাকাই ধরে নাও এখানে মোহনবাগান কিন্তু রিসিভ করবে আনোয়ার আলী, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের তরফে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যেটা অনেক দিন আগেই ডিসকাশন হয়েছিল প্রত্যেকটা মিডিয়াতে, যে ইস্টবেঙ্গল, দিল্লি এবং আনোয়ার আলী এই কন্ট্রাক্টের মধ্যে কিন্তু একটা ছোট্ট ক্লজ রয়েছে, যে ক্লজ বলে দিচ্ছে যে পরবর্তী সময়ে যদি কোনো ধরনের মানিটারি কম্পেনসেশন আসে, সেটা কিন্তু দিল্লি এফসি বহন করবে না। সেই মানিটারি কম্পেনসেশন বহন করবে 50-50 রেশিওতে আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল ক্লাব। অর্থাৎ যিনি মোটামুটি পুরো ব্যাপারটার মধ্যে ছিলেন, তিনি নিজেকে এই মানিটারি কম্পেনসেশন থেকে সরিয়ে নিয়েছেন। আপাতত যা কিছু দায় সেটা ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলীর। এটা হচ্ছে মেন সিচুয়েশন, যেটা এআইএফএফ এর পিএসসি কমিটির ভার্ডিক্ট ফাইনাল অর্ডার বেরিয়ে এসেছে। এবং আমরা জানি যে এই অর্ডারটাকে যারা মনে করবে যে না, আমরা এই অর্ডারে হ্যাপি না, আমাদের ওপর ইনজাস্টিস হয়েছে, তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারে। কোথায় চ্যালেঞ্জ করতে হবে না, এআইএফএফ এর অ্যাপিল কমিটিতে চ্যালেঞ্জ করতে হবে। এবং সেই অ্যাপিল কমিটি যদি কোনো ধরনের স্টে অর্ডার দেয় তাহলে সেখানে স্টে পড়বে, এবং সেখানে যদি অন্য পার্টি মনে করে যে স্টে অর্ডারে আমি খুশি না, তাহলে তার পরবর্তী পদক্ষেপ তারা করতে পারে, অর্থাৎ ফিফাতে তারা যেতে পারে, বা সিএস অর্থাৎ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, সেখানেও তারা যেতে পারে। কিন্তু সেখানে গিয়েও কিন্তু কেস বহু লম্বা চলে, কারণ আমরা জানি সিএসএ যদি ফাস্ট ট্র্যাকে কেউ মুভ না করে তাহলে কিন্তু এরকমও এক্সাম্পল রয়েছে যে এক একটা কেস 9 মাস থেকে 1 বছর বা 1.5 বছর অবধি রান করেছে, কারণ সিএসএ প্রচুর পরিমাণে কিন্তু কেস পেন্ডিং থাকে। কারণ পৃথিবীর যত ধরনের স্পোর্টস রয়েছে তারা কিন্তু সবাই সিএসএ যেতে পারে, তো সেই জায়গাতে প্রচুর কেস পেন্ডিং থাকে। আর ন্যাচারালি সেখানে অনেকটা সময় অবধি যে কোনো পার্টিকে অপেক্ষা করতে হতে পারে, এবং ততদিন অবধি সবটাই কিন্তু পেন্ডিং হয়ে পড়ে থাকবে। না, এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ভার্ডিক্টটা বেরিয়ে এলো বা একটা ফাইনাল অর্ডার বেরিয়ে এলো, এখানে আপাতত গেনার লুজার কে কি রয়েছে একটু মোটামুটি একটা ওপিনিয়ন বা কথা বলা যাক। দেখো, আনোয়ার আলী ফার্স্ট পার্টি ছিল,
পরিষ্কারভাবে চেয়েছিল যে একটা পার্মানেন্ট ডিল মোহনবাগান তাকে দেবে, যেটা মোহনবাগান দেয়নি। কারণ মোহনবাগান দেখেছিল 2027 অবধি একটা ভ্যালিড লিগাল লোন কন্ট্রাক্ট রয়েছে, যেটা এআইএফএফ এর আরএসটিপি অনুযায়ী কিন্তু ভীষণভাবে ভ্যালিড ছিল। এখনও অবধি সেটা থাকলে কিন্তু ভ্যালিড থাকতো। তো যারা সেটাকে ইনভ্যালিড নিয়ে প্রশ্ন তুলেছে তারা তাদের গ্রাউন্ডে প্রশ্ন তুলেছে, কিন্তু এআইএফএফ এর আরএসটিপি সেই লোন এগ্রিমেন্টকে কিন্তু ভ্যালিডিটি দিয়েছিল। এর বেশি আর কিছু ব্যাপার নেই এটার মধ্যে। কিন্তু আনোয়ার আলী যেটা চেয়েছিল যে তার একটা পার্মানেন্ট কন্ট্রাক্ট দরকার, তার একটা লাইভলিহুডের প্রশ্ন রয়েছে, সে লং টার্মে একটা ক্লাবে থাকতে চায় এবং সেখানে স্টেবল ওয়েতে থাকতে চায়। মোহনবাগান কেন পার্মানেন্ট মুভের দিকে যায়নি, তার দুটো রিজন। এক হচ্ছে মোহনবাগান জানতো এবং মোহনবাগান ভেবেছিল যে একটা লিগাল লোন কন্ট্রাক্ট তার সাথে রয়েছে এবং লোনে থাকা প্লেয়ার কিন্তু স্যালারি ক্যাপের বাইরে থাকে। টাকা পয়সা নিয়ে কোথাও কোনো প্রবলেম ছিল না, লোন ফি বাবদ দিল্লিকে টাকা মেটানো হয়ে গেছিলো অ্যান্ড এভরিথিং কিন্তু একদম নর্মাল ওয়েতে চলছিল। আনোয়ার আলী খেলছিল, টাকা পয়সা রিসিভ করছিল, দুটো ট্রফি জিতেছিল, সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক ছিল। কিন্তু এখানে বাদসাদে আনোয়ার আলীর যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী সে কিন্তু চেয়েছিল পার্মানেন্ট কন্ট্রাক্ট, যেটা মোহনবাগান দেয়নি। তার ফলে তাকে ইউনিল্যাটারাল ওয়েতে কন্ট্রাক্টটাকে টার্মিনেট করতে হয়। সেখান থেকে সে চলে যায় পিএসসিতে এনওসির জন্য, যাতে সে অন্য ক্লাবে মুভ করতে পারে। তার লাইভলিহুডের প্রশ্নকে সে সামনে নিয়ে আসে, তার কেরিয়ারের স্টেবিলিটি, তার ফিউচার, এই সমস্ত কিছুকে সামনে নিয়ে আসে। এবং পিএসসি যারা ন্যাচারালি প্লেয়ারের পাশে থাকে এই ধরনের ম্যাটারে, যে সে নিজের ডিজায়ার্ড জায়গাতে যেন খেলতে পারে, নিজের যে কেরিয়ারটা রয়েছে সেটা যেন ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জায়গাতে পিএসসি কিন্তু প্লেয়ারের পাশে থেকে ইউনিল্যাটারাল ওয়েতে কন্ট্রাক্ট টার্মিনেট হওয়ার পরে, আনজাস্ট টার্মিনেশন হওয়ার পরেও কিন্তু প্লেয়ারকে অন্য ক্লাবে খেলতে যাওয়ার অনুমতি দেয়, যেটা পিএসসি করে থাকে ন্যাচারালি যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে। কিন্তু পিএসসি পরিষ্কারভাবে তাদের ইন্টারিম অর্ডারে জানিয়ে দেয় যে যদি আগামী দিনে কোনো কনসিকুয়েন্সেস আসে সেটাকে কিন্তু প্লেয়ারকে অ্যাকসেপ্ট করতে হবে এবং যা কিছু আগামী দিনে অপেক্ষা করছে সেটা কিন্তু প্লেয়ারকে মেনে নিতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে মোহনবাগান থেকে এনওসি পাওয়ার পর আনোয়ার আলী দিল্লি এফসিতে ফিরে গিয়ে তারপর ইস্টবেঙ্গলে সই করে। ইস্টবেঙ্গলে 5 বছরের একটা পার্মানেন্ট কন্ট্রাক্টে আনোয়ার আলী সই করে, তাকে গ্র্যান্ড ওয়েতে আনভেল করা হয়, প্র্যাকটিস করছে, সমস্ত কিছু রয়েছে। ন্যাশনাল টিমের হয়ে কালকে আমরা তাকে খেলতেও দেখেছি। কিন্তু আপাতত যে ভার্ডিক্ট বেরিয়ে এলো, সেই ভার্ডিক্টে কিন্তু 4 মাসের জন্য আনোয়ার আলী মাঠের বাইরে চলে গেল। অর্থাৎ আগামী এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল তাকে ইউজ করতে পারবে না। আইএসএল এর ফার্স্ট লেগ, যেটা ডিসেম্বর মাস অবধি চলবে, সেখানে ইস্টবেঙ্গল তাকে ইউজ করতে পারবে না। একদম জানুয়ারি মাসের 10 তারিখ অবধি তার সাসপেনশন রয়েছে। 11 তারিখ থেকে সে ফ্রি হয়ে যাবে এবং ইস্টবেঙ্গলের হয়ে যে কোনো কম্পিটিটিভ ম্যাচে সে খেলতে পারবে। তো এই জায়গাতে তার মোটামুটি 4 মাসের লস হলো। কিন্তু এটা ঠিক কথা যে যেটা আনোয়ার আলী চেয়েছিল, যে লাইভলিহুডের ব্যাপার চেয়েছিল, যে কেরিয়ারের একটা স্টেবিলিটি চেয়েছিল, সেটা আগামী 4.5 বছর আনোয়ার আলীর ডিজায়ার অনুযায়ী আনোয়ার আলীর কাছে থাকলো, যেটা পিএসসি অলরেডি তাকে দিয়ে দিয়েছিল তার প্রথম ইন্টারিম অর্ডারে। এবার বিষয় হচ্ছে যে দ্বিতীয় দুটো পার্টি, অর্থাৎ ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি, যারা কিন্তু পরবর্তী সময়ে পার্টি হিসেবে যোগ দিয়েছে। প্রথম ইন্টারিম অর্ডারের সময় কিন্তু দিল্লি এবং ইস্টবেঙ্গলকে জানতে চাওয়া হয় যে কেন তাদের পার্টি করা হবে না, কেন আগামী দিনে যা কিছু কনসিকুয়েন্সেস আসবে সেটা কেন তাদের ওপরেও আসবে না। তো অটোমেটিক্যালি তারা পার্টি হয়ে যায়, তারা তাদের রেসপন্স জমা দেয়, কিছুটা সময় তারা চেয়ে নেয়, তারপর পরবর্তী শুনানি হয় এবং তারপরে যে রিপোর্ট বেরিয়েছে সেখানে এই দুটো ক্লাবের জন্য কিন্তু সমান শাস্তি এসেছে। অর্থাৎ আগামী দুটো ট্রান্সফার উইন্ডো, অর্থাৎ জানুয়ারি মাসের উইন্টার ট্রান্সফার উইন্ডো এবং 25-26-এর সামার ট্রান্সফার উইন্ডো, এখানে তারা কোনো রকম প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারবে না। এই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের মোটামুটি এখন যা টিম রয়েছে, ইস্টবেঙ্গল যেভাবে অনেক প্লেয়ারের সাথে লং টার্ম কন্ট্রাক্ট রেখেছে, সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার বলো বা ডোমেস্টিক প্লেয়ার বলো খুব একটা প্রবলেম হওয়ার জায়গা নেই। কিন্তু দিল্লি এফসির কি টিম বিল্ড আপ রয়েছে আমি সিরিয়াসলি জানি না। তাদের হয়তো প্রবলেম আসতে পারে বা নাও আসতে পারে। মোটামুটি তাদের একাডেমি থেকে যদি প্লেয়ার নিয়ে তারা রেখে দিয়ে থাকে তাহলে প্রবলেম হওয়ার কথা না। কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দু একটা ছোটো ছোটো জায়গাতে হয়তো প্রবলেম হতে পারে। যে সমস্ত বিদেশি তাদের সাথে 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে, সেই ট্রান্সফার ব্যান থাকলে সামার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল কী করবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ এখনও অবধি এই অর্ডারে কিন্তু ট্রান্সফার ব্যানকে তোলার জন্য কোনো রকম যে মানিটারি কম্পেনসেশন দিতে হবে বা দিলে সেটা উঠে যাবে, সেটা কিন্তু এখনও অবধি উল্লেখ নেই। অ্যান্ড দ্য থার্ড অর লাস্ট থিং হচ্ছে যে মোহনবাগান এই জায়গাতে ভীষণভাবে শুরু থেকে যে দুটো জিনিস চেয়েছিল, বা বলা চলে যে পরবর্তী সময়ে যে 3টে জিনিসকে চেয়েছিল, সেই 3টে জিনিসই কিন্তু হয়েছে। অর্থাৎ মোহনবাগান এখানে প্রথম অ্যাফেক্টেড পার্টি ছিল, যার জন্য ছিল তাকে যাতে মাঠের বাইরে রাখা হয়, যাতে পরবর্তী সময়ে কোনো প্লেয়ার এই ধরনের সিদ্ধান্ত নিতে না পারে বা একটা ফুটবল টিমের মধ্যে কেওস তৈরি করতে না পারে। সেই জায়গাটা মোহনবাগান কিন্তু অ্যাপিল করেছিল এবং সেটা পিএসসির ফাইনাল অর্ডারে শোনা হয়েছে। অর্থাৎ এআইএফএফ পিএসসি কমিটি তারা আনোয়ার আলীকে সাসপেনশন করেছে। অর্থাৎ আগামী দিনে কোনো প্লেয়ার যদি এই ধরনের কাণ্ড করার চেষ্টা করে, এই ধরনের স্টেপ
স্টেপ নেওয়ার চেষ্টা করে, তার মাথায় কিন্তু এটা থাকবে যে আমার কিন্তু ফুটবলটা 4 মাস বা 6 মাস অবধি আমার পা থেকে চলে যেতে পারে। আর দ্বিতীয় যেটা মোহনবাগান চেয়েছিল যে যারা এখানে তাকে নিয়ে এই কাজটা করেছে যাতে তাদেরও কোনো রকম শাস্তি হয়, এবং সেটা হয়েছে। তাদের দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান হয়েছে, এবং তার সাথে মোহনবাগান শুরু থেকে চেয়েছিল যে যেভাবে মোহনবাগানের প্রথম থেকে ক্ষতি হয়েছে, যে ইমেজের ক্ষতি হয়েছে, যে টিম বিল্ড আপে ক্ষতি হয়েছে, এবং যে টাকা অলরেডি মোহনবাগান পে করেছিল, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা কম্পেনসেশন মোহনবাগান দাবি করে আসছে, এবং সেখান থেকে 12.9 crores অর্থাৎ প্রায় 13 কোটি টাকা ইন্ডিয়ান কারেন্সিতে মোহনবাগান কিন্তু রিসিভ করবে আনোয়ার আলী, ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এদের তরফ থেকে। যেখানে প্রথমটা হচ্ছে 8.4 ক্রোর, 8.4 কোটি টাকা, যেটা আনোয়ার আলীর কন্ট্রাক্টে বাকি ছিল, যেটা মোহনবাগান পে করত, সেই কন্ট্রাক্টে যেহেতু বাতিল হয়েছে সেই টাকাটা কিন্তু আনোয়ার আলীকে পে করতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে দিল্লি এফসিকে মোহনবাগান 2 কোটি টাকা লোন ফি বাবদ পে করেছিল, সেটাও কিন্তু ফেরত মোহনবাগান পাচ্ছে। এবং তার সাথে মোহনবাগানের ইমেজের ওপরে যে ক্ষতি হয়েছে, মোহনবাগানের যে টোটাল লসটা হয়েছে, সেই লসটা কিন্তু ক্যালকুলেট করেছে পিএসসি 2.5 crore, এবং টোটালটা মিলিয়ে কিন্তু আলটিমেট যে সংখ্যাটা দাঁড়িয়েছে সেই সংখ্যাটাই হচ্ছে 12.9 crore, অর্থাৎ 12,90,00,000 টাকা মোহনবাগান কিন্তু কম্পেনসেশন মানি হিসেবে রিসিভ করবে। এবার যেটা আগেই বললাম যে দিল্লি এবং ইস্টবেঙ্গলের একটা স্পেশাল ক্লজ কিন্তু কন্ট্রাক্টের মধ্যে ছিল, যে আগামী দিনে মানিটারি কম্পেনসেশন এলে সেটা দিল্লি এফসি কোনোভাবে মেটাবে না, সেটা 50-50 রেশিওতে আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু মেটাবে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। যে লোন ফি দিল্লি এফসি রিসিভ করেছিল সেই লোন ফিটা শুধুমাত্র মিটিয়ে দিয়ে বাকিটা যেটা থাকছে, অর্থাৎ 2 কোটি মিটিয়ে দিলে 10.9 কোটি, 10,90,00,000 টাকা, সেটা বাকিরা মেটায় কিনা, তো এটা পরবর্তী সময় আস্তে আস্তে মিডিয়া থেকে কভার হয়ে যাবে। এবার লাস্ট ব্যাপারটা, যে এর পরে কি রয়েছে, এরপর কি কি হতে পারে, কি কি সম্ভাব্য ব্যাপার উঠে আসতে পারে। দেখো, আনোয়ার আলী যতদূর সম্ভব এরপরে হয়তো অ্যাপিল কমিটিতে মুভ করবে এবং চেষ্টা করবে যাতে তার এই যে ডিসিশন রয়েছে পিএসসির ভার্ডিক্টে, সেটার উপর একটা স্টে অর্ডার আসে, যাতে সে ফুটবলটা খেলতে পারে, ন্যাশনাল টিমের হয়ে রিপ্রেজেন্ট করতে পারে, তার বর্তমান ক্লাবকে রিপ্রেজেন্ট করতে পারে, তার বর্তমান ক্লাবকে এএফসি কম্পিটিশনসে রিপ্রেজেন্ট করতে পারে। এই সমস্ত কিছু ব্যাপার নিয়ে সে হয়তো অ্যাপিল কমিটির কাছে মুভ করতে পারে একটা স্টে অর্ডারের জন্য। যদি সেটা না আসে তাহলে পরবর্তীতে কি করবে সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত যেতে হবে অ্যাপিল কমিটি। অ্যাপিল কমিটিতে অ্যাকসেপ্টেন্স বা রিজেকশনের উপরে পরবর্তী মুভ ডিপেন্ড করছে, সেটা নিয়ে পরে কথা বলা যাবে। ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি তারা নিশ্চিতভাবেই মুভ করবে যে ট্রান্সফার ব্যান যাতে তুলে নেওয়া হয়, এবং তার পরিবর্তে যদি কোনো কম্পেনসেশন লাগে সেটা তারা পে করতে রাজি রয়েছে, এরকম কিছু একটা মর্মে তারা যেতে পারে। যদি অন্য কোনোভাবে স্টে অর্ডার নিয়ে আসতে পারে তাহলে অন্য ব্যাপার। আদারওয়াইজ আমরা এর আগেও দেখেছি যে ট্রান্সফার ব্যান উঠে গেছে, সেটা কিন্তু টাকার বিনিময়ে, মানে ফাইনের বিনিময়ে উঠে গেছে। আমাদের ন্যাচারালি ওয়ার্ল্ড ফুটবলে ফাইনের বিনিময়ে অনেক কিছুই উঠে যায়, সেটা ব্যাপার না। একদমই একটা ক্লাবের লাইসেন্সিং পাওয়া থেকে শুরু করে যে কোনো রকম সাসপেনশন, ব্যান, সমস্ত কিছুই কিন্তু টাকার বিনিময়ে উঠে যায়। এটা অল ওভার ওয়ার্ল্ড ফুটবলে আমরা দেখি। সেটা কতটা দুটো ক্লাব মুভ করে কি বার করে আনতে পারে ব্যাপার। মোহনবাগানের এই ক্ষেত্রে কোথাও মুভ করার কিছু নেই, কারণ মোহনবাগানের মোটামুটি যে দাবিটা লাস্ট শোনা গেছিলো যে 15 কোটির মতো টোটাল একটা অ্যামাউন্ট ক্যালকুলেট করে দেওয়া হয়েছে টোটাল, সেখান থেকে 12.9 মানে প্রায় 13 কোটি টাকা মোহনবাগান পাচ্ছে। আমার মনে হয় না যে মোহনবাগান এখানে কোথাও অ্যাপিল কমিটিতে যাওয়ার রাস্তা তৈরি করবে যে আরও বেশি কম্পেনসেশন পাওয়া যেত বলে। আই থিঙ্ক যা কিছু ভার্ডিক্ট বেরিয়েছে সেখানে মোহনবাগান খুশি রয়েছে। কিন্তু হ্যাঁ, যদি দেখা যায় যে আগামী দিনে অ্যাপিল কমিটিতে বাকি পার্টিরা মুভ করে কোনো রকম স্টে অর্ডার নিয়ে আসছে, তাহলে হয়তো আগামী দিনে মোহনবাগান অন্য কোথাও মুভ করতে পারে। এটাকেও কিন্তু আলাদা করে দেখতে হবে যে আগামী দিনে দুটো আলাদা পার্টি তারা যদি অন্যরকম ভার্ডিক্ট নিয়ে আসে অ্যাপিল কমিটি থেকে, তাহলে মোহনবাগানের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। তো মোটামুটি একটা মিক্সড ফিলিং রয়েছে পুরোপুরি বিষয়টা নিয়ে। আমার মনে হয় যে আলটিমেট যেটা হলো সেটা সব দিক থেকেই ঠিকঠাক হলো। প্লেয়ার যা চেয়েছিল যে ক্লাবে খেলতে, সেখানে সে খেলতে পারছে। ক্লাবরা যা চেয়েছিল নিজেদের ডিমান্ড অনুযায়ী প্লেয়ারকে সই করানো, বা একটা ক্লাব চেয়েছিল তার কম্পেনসেশন পাওয়া, সবটাই পাচ্ছে। তো সব দিক থেকে ঠিক রয়েছে। আর ন্যাচারালি দেখো, আগেও বলেছি এখনও বলছি যে প্লেয়ারের পা থেকে বল কেড়ে নেওয়া একজন ফুটবল ফ্যান হিসাবে কখনোই আমরা চাই না, কখনোই চাইনি। কিন্তু এটাও ঠিক কথা যে ল কিন্তু লয়ের মতো করেই বইবে। আমার যদি খুব কাছের মানুষও কোনোভাবে আইনের আওতায় পড়ে, তো কখনোই তাকে বাঁচানোর জন্য আমি চাইবো না যে সে যা দোষ করেছে সেটা যেন একদম মুকুব করে দেওয়া হয়। যা কিছু দোষ করেছে আইন যেভাবে কথা বলবে সেটা তার জন্য যেন আসে। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে। আনোয়ার আলী যতই আমাদের দেশের একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার হোক, ভালো ডিফেন্ডার, বা এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার হোক, যাই হোক না কেন, আলটিমেট সে যদি
লয়ের আন্ডারে পড়ে, সে যদি আইনের আওতায় পড়ে, যে আইন অনুযায়ী সে যদি কোথাও ভুল করে থাকে, তাহলে অবশ্যই তার উপরে শাস্তি আসাটাই দরকার ছিল, সেটা এসেছে, যাতে আগামী দিনে সিনিয়র প্লেয়ারদেরকে দেখে বা তার বয়সী প্লেয়ারদেরকে দেখে অন্য কোনো প্লেয়ার এই ধরনের মুভ করার চিন্তাভাবনা না করে। তাহলে কিন্তু তাকে মাথায় রাখতে হবে যে তার ক্লাবের ক্ষতি, তার ক্ষতি, আল্টিমেট ফুটবল ইকোসিস্টেমের ক্ষতি। তো সেই জায়গা থেকে সব দিক বিচার বিবেচনা করে, ভাবনা চিন্তা করে পিএসজি এই অর্ডার নিয়ে এসেছে। তো এটা নিয়ে বিভিন্ন রকমের মিক্স ওপিনিয়ন নিশ্চিতভাবেই উঠে আসবে, প্রত্যেকের ওপিনিয়নটা ভীষণভাবে ম্যাটার করে। তবে হ্যাঁ, আমার মনে হয় যে সেই ওপিনিয়নটা যদি ফর্মাল ওয়েতে আসে তাহলে সেটা খুবই ভালো, আর যদি সেটা কোনোভাবে অ্যাবিউসিভ ওয়েতে আসে সেটা কখনোই কিন্তু কাম্য না। মানে যেটা যে কোনো ক্লাবকেই বলা হোক বা যে কোনো প্লেয়ারকেই বলা হোক, সেটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেড না, যে একটা ক্লাবকে এখানে অ্যাবিউজ করা বা একটা প্লেয়ারকে অ্যাবিউজ করা একদম ঠিক না। খুব সুস্থভাবে ফর্মাল ওয়েতে আমরা চাই যে বিতর্ক হোক, সেটা নিয়ে নিশ্চিতভাবেই থাকবে, কারণ সুস্থ সমাজে বিতর্ক না থাকলে সেটা কিন্তু ভীষণভাবে একটা সমাজের ক্ষতি। তো যাই হোক, প্রত্যেকে যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।